আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব হচ্ছে ট্রান্সলেশন। এবং এটা ট্রান্সলেশন কেন শিখব, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দিবেন। তো 11 থেকে 20তম গ্রেডের যে রিটেন পরীক্ষাটা হয়, অর্থাৎ 200 নম্বর যে রিটেন পরীক্ষা, সেই রিটেন পরীক্ষাতে কিন্তু সবসময়ই মিনিমাম 5টা করে ট্রান্সলেশন সবসময় আসে। ওকে, শুধু যে 11 থেকে 20তম গ্রেড রিটেনের দিনে আসে সেটা কিন্তু না, এছাড়া আর কোথায় কাজে লাগে। আপনি ইংরেজিতে কথা বলতে চান, অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য কিন্তু অবশ্যই ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ। আমরা মায়ের কোল থেকে কিন্তু ইংরেজি শিখে আসি নাই, অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে প্রথমে একটা সেন্টেন্স শুনে সাথে সাথে সেটার ইংলিশটা করার কিন্তু চেষ্টা করি। তো আমরা প্রথমে ট্রান্সলেশন করেই কিন্তু আমরা সেটার ইংরেজিতে করে থাকি। যেমন দেখেন, খুব খেয়াল করেন, আমরা প্রথমে ভাত, একটু দেখেন, ভাত এটাকে প্রথমে আমরা ব্রেনে নেই, অর্থাৎ শব্দটা শোনার পরে আপনার ব্রেনে আমরা ব্রেনে নিয়ে সেটাকে কী করি, ভাত ইংরেজি রাইস খুঁজে বের করি, দেন সেটাকে আমরা বলি। তাহলে কতগুলো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যে কোনো একটা শব্দ আপনি শুনলেন, সেটাকে ব্রেনে নিলেন, ব্রেনটাকে রাইস, দেন হচ্ছে বলেন। এই যে মাঝখানের অংশটা, এটি কিন্তু ট্রান্সলেশন। দ্যাট মিনস সে এটাকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করছে, এই কনভার্টটাই কিন্তু ট্রান্সলেশন। এখন যত জায়গায় চাকরি পরীক্ষা দিবেন, সেটা আপনি যেখানে পরীক্ষা দেন, পরীক্ষা দিলেই আপনার বাংলায় কোনো ভাইবা নেই, বাংলায় কোনো সিস্টেম নেই, সিস্টেম সবই কিন্তু ইংরেজিতে। তো ট্রান্সলেশন শিখতে গেলে একদম স্টেপ বাই স্টেপ আমরা 10টা স্টেপ আলোচনা করব। আজকে আমরা 10 স্টেপ আলোচনা করব, যে 10টা স্টেপস আপনি যদি শিখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি ট্রান্সলেশন পারবেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, অ্যাটলিস্ট চালায় নেওয়ার মতো ব্যবস্থাটা কিন্তু হবে ইনশাল্লাহ। তো প্রথম স্টেপ 1 একটু দেখি কি। স্টেপ 1 একদম প্রথম কাজকে একটু দেখি, লেখেন স্টেপ 1। আমরা জানি ট্রান্সলেশনের থেকে গুরুত্বপূর্ণ জিনিস দুটা, সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করতে হবে। সাবজেক্ট এবং ভার্ব, এটা হলো গুরুত্বপূর্ণ। সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ কর্তা এবং ক্রিয়া, এই দুইটা খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আই রিসাইট কোরআন, আমি কোরআন তেলাওয়াত করি। খুব খেয়াল করে দেখেন, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিসাইট হচ্ছে তেলাওয়াত করা, এটা হলো অবজেক্ট। তো এখন এই যে সাবজেক্ট এবং ভার্ব যদি পেয়ে যান, এই সাবজেক্ট এবং ভার্ব পাওয়ার পরে আর বাকি অংশ এক্সটেনশন বলেন, ইউজ অফ আর্টিকেল বলেন, ডিটারমিনার বলেন, অ্যাডভার্ব বলেন, অ্যাডজেক্টিভ বলেন, সবই ইউজ শিখবো। বাট আমাদের ট্রান্সলেশনের প্রথম যে কাজটা করতে হয়, সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা। তো এটার বাংলা কী ছিল? আমি, খুব খেয়াল করে দেখেন, আমি কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াত করি, খুব খেয়াল করবেন। তাহলে প্রথম কাজ কি? সাবজেক্ট। স্টেপ 1-এর কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা। একটু দয়া করে নোট করে নেবেন। নোট করে নিলে 10টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ট্রান্সলেশন করতে পারবেন। একটু ডান লিখবেন, লেখা হয়ে গেলে সাথে সাথে ডান লিখবেন এবং নোট করে নেবেন। নোট করে নিলে আপনি অনেক দিন মনে রাখতে পারবেন, এবং আশা করি একটা ক্লাস করার পরে ট্রান্সলেশনের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আমরা একটু ক্লাসের পরে বড় বড় ট্রান্সলেশনগুলি সলভ করে দেখাবো, যে এই 10টা রুলস মেনে কীভাবে বড় বড় ট্রান্সলেশনগুলো সলভ করা যায়। একটু যুক্ত হয়ে যান সবাই। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন। আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি একটু জানাবো প্লিজ। একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন প্লিজ, দ্রুত, সবাই দ্রুত যুক্ত হবেন। ওকে, স্টেপ 2 দেখবেন। এখন স্টেপ 2তে কী হবে একটু দেখি। স্টেপ 2 হচ্ছে ইউজ অফ টেন্স। টেন্স বেসিক্যালি 3 প্রকার আমরা জানি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সব থেকে বড় জিনিস, প্রত্যেকটা 4 ভাগে বিভক্ত।
প্রেজেন্ট ইন্ডি, প্রেজেন্ট পারফেক্ট, কন্টি এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো টেন্স কিন্তু শিখতে হবে না। একটু দেখেন ইউজ অফ টেন্স এইটা কেন গুরুত্বপূর্ণ, ইউজ অফ টেন্স এটা কেন গুরুত্বপূর্ণ, তার প্রথম কারণটা হচ্ছে একটু দেখেন আমি কোরআন তেলাওয়াত করি, দেখেন এটা কিন্তু একটা অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স অভ্যাস বোঝায় তবে সেটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইন্ডি। খুব খেয়াল করবেন এই ইউজ অফ টেন্স যদি আপনি জানেন তাহলে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করার পরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো অবশ্যই কী খুঁজে বের করা, অবশ্যই সেটা কোন টেন্স হবে টেন্স খুঁজে বের করা। টেন্সের ইউজ আপনাকে জানতে হবে, টেন্সের ইউজ জানলে আপনি বলতে পারবেন এই বাংলা বাক্যটা কিভাবে ইংরেজি বা ট্রান্সলেট করতে হবে। তাহলে অভ্যাস বোঝাতে কি হবে, অভ্যাস বোঝাতে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে দেখেন আই রিসাইট, খুব খেয়াল করেন আই রিসাইট কোরআন, এটা প্রেজেন্ট। এতটুকু জানাবেন, কাইন্ডলি বুঝতে পারলে এতটুকু জানাবেন। তাহলে আমাদের প্রথম স্টেপ কী ছিল, প্রথম স্টেপ ছিল সাবজেক্ট এবং ভার্ব বের করা। বাংলা একটা বাক্য, যেহেতু ট্রান্সলেশন শিখবো বাংলা থেকে ইংরেজি, বাংলা একটা বাক্য পাইলে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব কী হবে সেটা খুঁজে সেই সাবজেক্টের পরে ভার্ব বসানো। সেকেন্ড কাজ হচ্ছে ইউজ অফ টেন্স, সেকেন্ড কাজ হচ্ছে ইউজ অফ টেন্স। থার্ড কাজ হচ্ছে একটু দেখেন এই সেন্টেন্সটা আবার একটু দেখেন, এই থার্ড কাজ স্টেপ 3 কে একটু দেখি। স্টেপ 3 হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, ডিটারমিনার। আমরা শুধু রুলসগুলো বলে আছি, যেমন দেখেন এ গার্ল, একটি বালিকা, খুব খেয়াল করেন এ বিউটিফুল গার্ল, খুব খেয়াল করবেন এ বিউটিফুল গার্ল। তারপরে কি আ ভেরি বিউটিফুল গার্ল, একটু দেখেন এখানে আই স এ গার্ল, আমি একটি বালিকা দেখেছিলাম, আই স এ গার্ল, আমি একটি মেয়ে দেখেছিলাম, আই স এ গার্ল। এখানে দেখেন দিস ইজ সাবজেক্ট অ্যান্ড দিস ইজ কি ভার্ব। এবং দেখেন টেন্স মানে স মানে দেখেছিলাম, দেখেছিলাম, একটু দেখেন একটু পরে এটা নিয়ে কথা বলবো, দেখেছিলাম। তাহলে কি হলো আই স এ গার্ল গেল এটা। তাহলে প্রথম অংশ ছিল সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করা, আমি একটি বালিকা দেখেছিলাম বা আমি একটা মেয়ে দেখেছিলাম, আমি একটি মেয়ে দেখেছিলাম, এই লাইনটা লিখি একটু, আমি একটি মেয়ে দেখেছিলাম। ওকে, তাহলে দেখেন এই যে দেখেছিলাম এটা নিয়ে পরে কথা বলবো একটু পরে, আমরা আগে দেখি। তাহলে আমি হলো সাবজেক্ট আর দেখা হলো ভার্ব। প্রথম কাজ সাবজেক্ট এবং ভার্ব ফাইন্ড আউট করা। এই ক্লাসটা একেবারেই যারা বেসিক দুর্বল, একেবারেই যারা শুরু লেভেলে বা এন্ট্রি লেভেলে, শুধু তাদের জন্যই কিন্তু হচ্ছে এই ক্লাসটা। আমরা গতকালকের মতো যথারীতি আমরা 3 জনকে পুরস্কৃত করব, সব থেকে বেশি শেয়ারকারী, শেয়ার, সব থেকে বেশি লাইক এবং সব থেকে ভালো কমেন্টস। 100 টাকা, এখানে 100, এখানে 100, 300 টাকা পুরস্কৃত করব। গত ক্লাসে কারা কারা পুরস্কার পেয়েছিলেন একটু ডিএস লিখবেন, যদি থাকেন এখানে তারা দয়া করে ইয়েস লিখবেন। গত ক্লাসে কারা কারা পুরস্কার পেয়েছিলেন একটু ইয়েস লিখবেন। আজকেও কমেন্টস করেন, আশা করি আপনি পুরস্কার পাবেন ইনশাল্লাহ। 100 টাকা বিকাশে ক্যাশ ডিরেক্টলি একদম। আমি একটি মেয়ে দেখেছিলাম, তাহলে আই স এ গার্ল গেল। এখন দেখেন আমি কি বলেছি, ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
আর্টিকেল অথবা ডিটারমিনার। এখন দেখেন এই নাউনের আগে যদি কোনো শব্দ বসে, নাউনকে সে মডিফাই করে বা নাউনকে পরিচয় করিয়ে দেয়, তবে সেটি কিন্তু হলো অ্যাডজেক্টিভ। আই স এ বিউটিফুল গার্ল, কেমন মেয়ে, অনেক সুন্দর মেয়ে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যদি কোনো শব্দ বসে ওই নাউনকে মডিফাই করে বা নাউনের পরিচয় তুলে ধরে, নাউনকে মডিফাই করে বা নাউনের পরিচয় তুলে ধরে, কেমন মেয়ে, আগলি গার্ল, কুৎসিত মেয়ে, বা বিউটিফুল গার্ল, সুন্দর মেয়ে, তবে সেই যে ওয়ার্ড নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে সেটা হবে অ্যাডজেক্টিভ। যদি এমন হয় এই অ্যাডজেক্টিভের আগে আরও কোনো শব্দ বসে এই অ্যাডজেক্টিভকেই মডিফাই করে বা অ্যাডজেক্টিভকেই মডিফাই করে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। সো এই ভেরি ইজ আ অ্যাডভার্ব। এই যে ভেরি, দেখেন পুরো বিষয়টা ভেরি, এই ভেরি বিউটিফুল, এই যে এই কিন্তু ডিটারমিনার, অর্থাৎ সে মেয়েকেই ডিটারমিন করে দিচ্ছে যে এই মেয়েটি কি, এই মেয়েটি সুন্দরী। তাহলে এই যে ইউজ শিখলাম, আমরা কি শিখলাম হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার। তাহলে আমরা স্টেপ শিখলাম কয়টা? স্টেপ শিখলাম 3টা। ট্রান্সলেশনের মোট 10টা স্টেপ শিখবো। ST1 ছিল কি সাবজেক্ট এবং ভার্ব বের করা। ST2 ছিল ইউজ অফ টেন্স। ST3 ছিল হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ। একটু দেখেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, আর্টিকেল। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ইয়েস লিখবেন। এই 3টা স্টেপ ক্লিয়ার হলে ডান লিখবেন। আমরা টোটাল 10টা স্টেপ শিখবো। 3টা স্টেপ ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ডান লিখবেন। ইয়েস বুঝতে পারলে কাইন্ডলি একটু ডান লিখবেন, ইয়েস লিখবেন। ওকে, স্টেপ 4 দেখবেন। স্টেপ 4 একটু দেখি। বাক্যের ক্রিয়ার অংশ দেখে টেন্স চেনা। যেমন দেখেন, বাক্যে যদি ক্রিয়া যদি থাকে করেছে, খুব খেয়াল করে দেখেন, করেছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব খেয়াল যদি থাকে করেছে, প্রেজেন্ট পারফেক্ট। যেমন সে কাজটি করেছে, তাহলে কি হবে? হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। এই দেখেন পারফেক্ট স্ট্রাকচার কি, তাহলে তখনই চলে আসলো এই যে শেষে করেছে আছে, এই করেছে শব্দটা দেখেই বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সেটা স্ট্রাকচার হবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তাহলে আমরা কি দেখব? বাক্যের ক্রিয়ার অংশ দেখে। করেছে হলো ক্রিয়া, আগে তো বলেছে ক্রিয়া আমরা দেখলে চিনবো। বাক্যের ক্রিয়ার অংশ দেখে আমরা বুঝবো এটা কোন টেন্স। আমরা এরকম 4টা টেন্স খুব ইউজ হয় আমার হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে, সেই 4টা টেন্স একটু দেখে নিব। তাহলে প্রথমটা কি দেখলাম? প্রথমটা দেখলাম হচ্ছে যে সে কাজটি করেছে। এখানে করেছে এই শব্দটা দেখেই বোঝা যাবে এটি হলো পারফেক্ট টেন্স। ওকে, এরকম আরও কয়েকটা জিনিস একটু লিখি, দেখেন লেখা হয়ে গেলে বলবেন। তাহলে করেছে, এই করেছে দেখেই বুঝবেন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই করেছে এটি দেখেই বুঝবেন এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই করেছে এটি দেখেই বুঝবেন কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে কি, তাহলে আমরা কতগুলো ওয়ার্ড একটু দেখে নিই। করেছে, দেখলি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট একটু লিখবেন। তাহলে করেছে এই শব্দটা দেখলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছিল পাস্ট পারফেক্ট, খুব খেয়াল করেন, করেছিল পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, করেছিল পাস্ট পারফেক্ট, করছে, সে পড়ালেখা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপরে দেখেন তাহলে কি, করছে, সে পড়ালেখা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। করছিল, করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। এই চারটা স্ট্রাকচার অ্যাটলিস্ট দেখি, আমরা বাংলা শব্দগুলো সুন্দর করে মুখস্থ করব। কেননা ভালো ট্রান্সলেশন পাওয়ার মূল সত্য হলো আপনাকে চিনতে হবে কোনটা কোন টেন্স এবং স্ট্রাকচার। বাংলা শব্দের স্ট্রাকচার দেখে চেনা যায়। মনে হইতে পারে খুবই সিলি বিষয়, বিষয়টা খুবই সিলি না। আপনি একটা বাক্য মনে আনলেন, ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি ফোকাসারিং লিখবেন, একটা বাংলা বাক্য আপনি মনে আনলেন যে বর্তমানে সব থেকে আলোচিত ইস্যু হলো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। আলোচিত ইস্যু হলো, তাহলে হলো এই শব্দটা শেষে ল আছে, এই শব্দ থাকলে এটা পাস্ট টেন্স। এই যে আপনার জ্ঞান যে কোনটা কোন শব্দ, বর্তমানে সবসময় আলোচিত বিষয় হলো, বর্তমানে সব থেকে আলোচিত বিষয় হলো, এই হলো দেখে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। তাহলে আপনি ভার্বের স্ট্রাকচার দেখেই বুঝবেন এটা কোনটা কোন টেন্সে হবে, তাইলে আপনার জন্য ওই ট্রান্সলেশনটা লিখতে সুবিধা হবে। এবং মজার বিষয় হলো যখন আপনি কোনো একটা ফোকাস রাইটিং লিখবেন, আর্গুমেন্ট রাইটিং লিখবেন, যাই লেখেন না কেন ইংলিশে, প্রথম কথা আপনাকে ট্রান্সলেশন করে তারপর লিখতে হবে। বিকজ আপনি বাংলাটা জানেন, সেই বাংলাটাকে জাস্ট কনভার্ট করবেন ইংলিশে। চারটা স্টেপ নিশ্চয়ই ক্লিয়ার, চারটা স্টেপ নিশ্চয়ই কি ক্লিয়ার? কথা বলেন, চারটা স্টেপ ক্লিয়ার কিনা? একটু ডান লিখবেন, বোঝা হয়ে গেলে দয়া করে ডান লিখবেন, আমরা সামনে আগাবো। মুখস্থ করায় নিয়ে আপনার হৃদয়ে গেঁথে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার। 5 নাম্বার লিখবেন, স্টেপ 5। স্টেপ 5, স্টেপ 5টা খুবই ইম্পর্টেন্ট, রিলেটিভ ক্লজের ইউজ। রিলেটিভ, আচ্ছা একটুখানি বলে নেই ক্লজ আর ফ্রেজের পার্থক্য কি। অনেকে এটা জানে না ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা। যেমন দেখেন ইউনিভার্সিটি, খুব খেয়াল করবেন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কিন্তু নাউন, বাট যখনই ঢাকা ইউনিভার্সিটি লিখবেন DHAKA তখন হয়ে যাবে ফ্রেজ। কেননা ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, শুধু ইউনিভার্সিটি নাউন, শুধু ঢাকা নাউন, দুটো তখন একসাথে বলবে তখন এটা হয়ে যাবে ফ্রেজ। ফ্রেজে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না, ভালো করে শিখেন। ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। একগুচ্ছ ওয়ার্ড যখন একটা ওয়ার্ডের মতো আচরণ করবে, একগুচ্ছ ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড যখন একটা ওয়ার্ডের নিয়ে আলোচনা আচরণ করবে, সেটাকে বলা হয় ফ্রেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, ইটস আ ফ্রেজ, ইটস এ কি ফ্রেজ। ঢাকা ইউনিভার্সিটি এটা হলো কি ফ্রেজ। আর ক্লজ হচ্ছে part of a sentence which contains subject and finite verb, which contains subject and finite verb। খুব খেয়াল করবেন, who has done the work, who has
ডান দ্য ওয়ার্ক, কে এই কাজটি করেছে, হু হ্যাজ। একটু দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ইটস এ ক্লজ। তাহলে ফ্রেজ এবং ক্লজের বিষয়টা, বেসিক বিষয়টা ক্লিয়ার হলে ডান লিখবেন। ফ্রেজ অ্যান্ড ক্লজের বেসিক বিষয়টা ক্লিয়ার কিনা? ফ্রেজ অ্যান্ড ক্লজের বেসিক বিষয়টা আমরা কিন্তু হচ্ছে আজকের প্রথম বিজয়ী তাহারাত তাইয়েবা। তাহারাত তৈয়বা, আপনি হচ্ছে বিকাশ নাম্বার দেন, আপনার বিকাশে 100 টাকা চলে যাবে হচ্ছে আইসক্রিম বাবদ। তাহারাত তাইয়েবা, একটু কষ্ট করে আপনি বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার দিলে আপনার বিকাশে 100 টাকা এখনই পৌঁছে যাবে হচ্ছে আইসক্রিমের জন্য। আমি তো বলেছি আমরা প্রত্যেক লাইভ ক্লাসেই আপনাদেরকে আইসক্রিম খাওয়াবো ইনশাল্লাহ। তাহারাত তাইয়েবা, একটু প্লিজ। তাহলে রিলেটিভ ক্লজের ব্যবহারটা একটু দেখি আমরা। ফ্রেজ অ্যান্ড ক্লজের পার্থক্য বসছি, যেহেতু বুঝছি আমরা একটা সেন্টেন্স দিলে কিন্তু আমরা বুঝব। দি পার্সন হু ওয়ার্কস হার্ড, একটু লেখেন দ্য পার্সন, সেই ব্যক্তি, দ্য পার্সন হু ওয়ার্কস হার্ড, হু ওয়ার্কস হার্ড সাকসিড, SUCCEEDS। একটু দেখেন তো অনেকে সাকসেস আর সাকসিডের পার্থক্যটা ধরতে পারে না ভাইয়েরা। একটা মজার বিষয় হলো যে দ্য পার্সন হু ওয়ার্কস হার্ড, এই হু ওয়ার্কস হার্ড এইটুকু দেখেন তো, দ্য পার্সন সাকসিডস, লোকটি কি করছে, সে আবার সফল কাম হয়েছে। দ্য পার্সন সাকসিডস, সেন্টেন্স কিন্তু কমপ্লিট, বাট এই পার্সন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এই যে ক্লজ। এটা ক্লজ কেন? ক্লজ হওয়ার কারণ হলো এখানে সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে রিলেটিভ ক্লজ কারা? যারা কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে, কোনো একটা সেন্টেন্স সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, তাকে পরিচয় করায়। তার মানে ব্যক্তিটা কেমন ব্যক্তি, যে খুব কঠোর পরিশ্রম করে। আমরা যখন ট্রান্সলেশন করবো বা রাইটিং সেকশনে যাব, রিলেটিভ ক্লজটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় কোনো একটা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া লাগে। দ্য গার্ল হু ইজ মাই সিস্টার লিভস ইন খুলনা, একটু দেখেন দ্য গার্ল হু ইজ মাই সিস্টার। আচ্ছা, দ্য গার্ল লিভস ইন খুলনা আগে লেখেন, দ্য গার্ল লিভস ইন খুলনা, ভেরি সিম্পল সেন্টেন্স, কোনো সমস্যা নাই। মেয়েটি কোথায় বাস করে? মেয়েটি বাস করে খুলনায়। দ্য গার্ল লিভস ইন খুলনা, সিম্পল কথা, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সেন্টেন্স হয়ে গেছে। বাট এরকম লেখেন দ্য গার্ল হু ইজ মাই সিস্টার, যে আমার বোন, লিভস ইন খুলনা। খুব খেয়াল করবেন। তাহলে হু ইজ মাই সিস্টার, যে আমার বোন, মেয়েটার পরিচয় তুলে ধরলাম এখানে। এই যে রিলেটিভ ক্লজের ইউজ বাক্যের অলঙ্কার, কেন বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। মেয়েরা যেমন অর্নামেন্টস পরে নিজেদেরকে সুন্দর করার জন্যে, তেমনি বাক্যও কিন্তু লিপস্টিক পরে, অর্নামেন্টস পরে সুন্দর হওয়ার জন্যে। সেই অর্নামেন্টস কিন্তু এই রিলেটিভ ক্লজ, যে বাক্যকে অতিরিক্ত তথ্য দেয়, বাক্যের অর্থ সমৃদ্ধ করে, বাক্যকে এনরিচ করে তোলে। এতটুকু বুঝে থাকলে একটু দয়া করে ডান লিখবেন। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ডান লিখবেন।
ওকে, স্টেপ 6 শিখবো আমরা। স্টেপ 6 হচ্ছে, একটু লেখেন স্টেপ 6, আমরা কিন্তু ট্রান্সলেশন করে দেখাবো ভাই। স্টেপ 6 হচ্ছে অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েসের ইউজ। অ্যাক্টিভ এবং প্যাসিভ মনে রাখবেন, আমরা যে শর্তার্থার ফোকাস লাইনিং লিখি বা ইংরেজি লিখি, ইংরেজি বলি, তার বেশিরভাগ সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েসে। যেমন দেখেন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইউ আর লাভড বাই মি, এই যে অংশটা ইউ আর লাভ চিনবেন কেমনে? এখানে অক্সি থাকবে, ভিতরি থাকবে, অক্সি থাকবে, ভিতরি থাকবে, অক্সি থাকবে, ভিতরি থাকবে। একটু দেখেন এই যে ইউজ, এই ইউজ কিন্তু ট্রান্সলেশনে খুব বেশি। আমরা দেখাবো, আমরা একটু পরেই একটু ট্রান্সলেশন করে দেখাবো। আমরা আগে রুলসগুলো একটু লিখে নিই, তারপর আমরা কিন্তু হচ্ছে ট্রান্সলেশনগুলো দেখব। তাহলে কী হবে একটু দেখেন যে ইউ আর লাভ বাই মি, তাহলে কী হলো এটা, এবং কিন্তু প্যাসিভ ফর্মে করা, ইউ আর লাভ বাই মি। একটু দেখেন বুঝতে পারছেন কিনা? দেন 7 নাম্বার, স্টেপ 7, আমার ট্রান্সলেশনে যাবো এখনই, আমরা রুলসগুলো শিখে নিই। স্টেপ 7 হচ্ছে কোরিলেটিভসের ব্যবহার। কোরিলেটিভস কীরকম? একটা বাক্য লিখি, সে আসার পরপরই বৃষ্টি, সে আসার পরপরই বৃষ্টি হলো। একটু লেখেন, সে আসার পরপরই বৃষ্টি এলো, বৃষ্টি হওয়া আর কি, সে আসার পরপরই বৃষ্টি হলো। তাহলে কি হবে? এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু সেন্টেন্স ক্ষেত্রে কোরিলেটিভসের ব্যবহার শুরু হয়। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? কোরিলেটিভসের ব্যবহার হয়। তাহলে কি হবে দেখেন, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড, এখানে স্ট্রাকচার একটু দেখবেন, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড, হার্ডলি হ্যাড হি অ্যারাইভড when it rained। এই যে হলো, এলো থাকলেই পাস্ট, ওই যে টেন্স চেনা যায়। এবং দেখেন এখানে মজার বিষয় হলো হার্ডলি হ্যাড এবং হোয়েনের ব্যবহার। তাহলে এখানে হার্ডলি হ্যাড এবং হোয়েনের ব্যবহার, এটাকে বলে কোরিলেটিভ। নো সুনার হ্যাড, তারপর নো, নট অনলি বাট অলসো, ডট ডট ডট, এই সকলগুলোকে বলা হয় কোরিলেটিভস। এবং এইটা ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। সে আসার পর কিন্তু বলা নেই, আসার পরই বৃষ্টি এলো, এলো দেখে বুঝবো পাস্ট টেন্স, এবং পরপরই এইটার জন্যই কিন্তু এই কোরিলেটিভটা ইউজ হয়েছে। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড when it rained, সে আসার পরপরই কি বৃষ্টি এলো। যদি বলতাম সে আসার পরপরই রান্না শুরু হলো, তাহলে কি হইতে বলেন তো? সে আসার পরপরই রান্না শুরু হলো। তাহলে সে আসার পরপরই হার্ডলি হ্যাড হি অ্যারাইভড when it কি কুকড, রান্না শুরু হলো। তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার দেখে আমরা এই ট্রান্সলেশনগুলো খুব ভালো মতো করতে পারি, এবং এইগুলো শিখলে কাজে লাগবে। টেনশানে কোনো কারণে আমরা কিন্তু হচ্ছে যখন ব্যাংকের রাইটিং সেকশনে ক্লাস নেই, তখন ছেলেমেয়েরা খুব বাজে অবস্থা থাকে, কিছুই বুঝে না, কেন হার্ডলি হলো, মন খারাপ করে। এই জন্য আশা করি আপনারা 10টা রুলস একটু শিখবেন। রুলস শেখার পরে যখন আপনি ট্রান্সলেশনে যাবেন, আপনার কাছে ট্রান্সলেশন অনেক ইজি মনে হবে। যদি আপনারা হচ্ছে এই রুলসগুলো না শিখতে পারেন, যদি মনে করেন স্যার আমাদের শিট লাগবে, তাহলে শিটও কিন্তু দেওয়া সম্ভব ইফ ইউ ওয়ান্ট। যদি বলেন লাগবে না, তাইলে লাগবে না, আমি আর আপনার জন্য কষ্ট করব না। এত ক্লিয়ার কিনা?
এতটুকু ক্লিয়ার হলে কথা বলেন। ওকে, তারপর লেখেন স্টেপ 8। স্টেপ 8 প্রবাদ বাক্য। এই যে প্রবাদ বাক্য, এইটা কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। আজকে রাতে 10:30টায় ব্যাংকের ছেলে মেয়েদের সাথে ভোকাবুলারি ক্লাস আছে। ভোকাবুলারি কীভাবে ভোকাবুলারি মনে রাখা যায় তার ম্যাজিক ক্লাস আছে আজকে রাত্রে 10:30টায়। যেমন দেখেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা, হ্যাঁ, খুব অহংকার করে, হেভি জানে। আর লিটল লার্নিং আর লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। একটু দেখেন, তাহলে এই যে প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্য কিন্তু ইচ্ছা করলে আপনি ইংলিশ ট্রান্সলেশন করতে পারবেন না, আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রবাদ বাক্যগুলো মুখস্থ করে নেওয়া। বুদ্ধিমানের কাজ হলো প্রবাদ বাক্যগুলো মুখস্থ করে নেওয়া। স্টেপ 9। স্টেপ 9 হচ্ছে ভোকাবুলারি। আপনি ইংরেজি শব্দ লিখবেন, খুব খেয়াল করেন। এখন আপনি ভোকাবুলারি জানেন না, শব্দটার বাংলা থেকে ইংলিশ টার্ম আপনি জানেন না, কিভাবে লিখবেন আমাকে বলেন। ভোকাবুলারি যদি আপনি না জানেন তাহলে কেমনে লিখবেন আমাকে বলেন, সম্ভব না। এবং স্টেপ 10 হচ্ছে স্টেপ 10 স্ট্রাকচার। এইটাই কিন্তু আসল। আমরা আপনাদেরকে 100+ স্ট্রাকচার শিখাবো। 100+ স্ট্রাকচার শিখলে মোটামুটি আপনি যত রকম ট্রান্সলেশন আছে মোরালেস সবই করতে পারবেন। আমরা একটু শুরু করি স্ট্রাকচারগুলা। প্রথমে দেখব বিফোর অ্যান্ড আফটারের ব্যবহার। বিফোর অ্যান্ড আফটার, মজার বিষয় হলো বিফোর আফটারে কিন্তু দুই ধরনের ইউজ আছে। আমরা ছোটোবেলা থেকে যে ইউজ শিখে আসতেছি, ওই যে বিফোরের পূর্বে হাট, আফটারের পরে হাট, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইউজ আছে। একটু লেখেন ঘুমানোর আগে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা উচিত। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো উচিত, লেখেন ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। তাহলে এখানকার যে আগে, এই আগে ইংলিশ কিন্তু বিফোর, বাট এই স্ট্রাকচার কিন্তু ওই পারফেক্টের স্ট্রাকচার না। খুব খেয়াল করবেন, ছেলেমেয়েরা এরকম পাইলেই কি করে, ওই পারফেক্টের স্ট্রাকচার শুরু করে। ছেলেমেয়েরা এরকম পাইলেই পারফেক্টের স্ট্রাকচার শুরু করে। আমার কথা ভালো মতো বুঝুন, ছেলেমেয়েরা কী করে, এরকম পাইলে পারফেক্টের স্ট্রাকচার শুরু করে। তাহলে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, কী হবে, ব্রাশ ইওর টিথ। খুব খেয়াল করেন, দাঁত ব্রাশ করো। মনে রাখবেন, ট্রান্সলেশন করার সময় সাধারণত ইংরেজি বাক্যে শেষ থেকে শুরু করতে হয়। তাহলে ব্রাশ ইওর টিথ, ব্রাশ ইওর টিথ, তারপরে বিফোর। ব্রাশ ইওর টিথ অর্থাৎ এখানে বিফোর আগে অর্থে ব্যবহৃত হয়েছে, বিফোর গোয়িং টু বেড। গোয়িং টু বেড, এখানে কেন ইংরেজি গোয়িং হলো সেটার ইংলিশ হচ্ছে বিফোর ব্রাশ ইওর টিথ। একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব ইউজ হয়ে যায়, পরবর্তী ভার্ব ইউজ হলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। একটা বাক্যে দুইটা ভার্ব ব্যবহার হলে প্রথম ভার্ব যদি ব্যবহার হয়ে যায় তাহলে পরের ভার্ব আইএনজি হয়ে যায়। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, এখানে এটা এই সেন্টেন্সে কিন্তু ইউ শব্দটা উজ্জ্ব আছে, ইউ ব্রাশ ইউর টিথ, কিন্তু এই উজ্জ্ব শব্দটাকে বলা হয়, এই ধরনের বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট এবং উজ্জ্ব থাকে। তাহলে আমরা বিফোরের এই ইউজটা ক্লিয়ার কিনা। আরেকটা বাক্য লেখেন খাওয়ার পরে আমরা কিন্তু স্ট্রাকচার 1 শিখতেছি। স্ট্রাকচার 1
খাওয়ার পরে সে বাইরে গেল, খাওয়ার পরে সে বাইরে, খাওয়ার পরে সে বাইরে গেল, খাওয়ার পরে সে বাইরে গেল। একটু লেখেন, খাওয়ার পরে সে বাইরে গেল, খাওয়ার পরে সে বাইরে গেল, খাওয়ার পরে সে বাইরে। এইখানে পরের ইংরেজি কী হবে? আফটার ইটিং, খাওয়ার পরে। সিম্পল কথা, আফটার ইটিং। এইখানে দেখেন সে বাইরে গেল, ল আছে, তাহলে কি হি ওয়েন্ট আউটসাইড। এই যে হি ওয়েন্ট, তাহলে ল থাকলে পাস্ট টেন্স হবে, আউটসাইড মানে বাইরে গেল। একটু দেখি তাহলে কি হবে, এই যে গেল, ল আছে, এই জন্য ওয়েন্ট হয়েছে। আফটার ইটিং হি ওয়েন্ট আউটসাইড। তাহলে আমরা কিন্তু আগে লিখতে পারতাম হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউটসাইড কমা আফটার ইটিং, কোনো প্রবলেম নাই। তাহলে আফটার ইটিং হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গেল। এই যে ভোকাব দরকার, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি দেখলাম, বিফোর এবং আফটারের দুই ধরনের ব্যবহার আমরা দেখে থাকি। বিফোর এবং আফটারের দুই ধরনের ইউজ দেখেন। প্রথম ইউজকে দেখলাম নর্মালি আগের ব্যবহার, যে খাওয়ার আগে মানে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু বেড। এখন পরের ইংলিশ সচরাচর ইউজ অফ টেন্স, এটা ইউজ অফ সেন্টেন্স বা জেনারেল ইউজ জন্য, এটা কিন্তু আগে এবং পরের ব্যবহারটা আমরা খুব দেখে থাকি। এই ক্লাসটা একেবারেই বেসিক যারা দুর্বল তাদের জন্য। ভাইরে আমি দেখেছি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছে, একটা পুরো প্যাসেজ ট্রান্সলেশন কিন্তু করতে পারে না। আমরা ট্রান্সলেশনের একাধিক ক্লাস দিব এবং ক্লাসগুলো আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যেন অনেক দিন ক্লাসটা আপনার কাছে থাকে, দেখে নিতে পারেন। অনুগ্রহপূর্বক 10টা রুলস কাইন্ডলি একটু দেখবেন প্লিজ, সত্যি কাজে লাগবে ইনশাল্লাহ। টু বি কন্টিনিউ, টু বি কন্টিনিউ চলবে, কিন্তু এটা প্রথম পর্বের ক্লাস। দ্বিতীয় পর্বের ক্লাস যদি আপনি দেখতে চান তাহলে লেখেন ওয়ান্ট, লেখেন ওয়ান্ট, যে দ্বিতীয় পর্বের ক্লাস দেখতে চাই, তাহলে আমরা সেকেন্ড পর্বের ক্লাস নিব ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।